কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার 6 অক্টোবর 2024। দেখি আজকে প্রথম আলো যে আপনার লেবাননে আগ্রাসন মুখোমুখি লড়াই ইসরায়েলি এবং হিজবুল্লাহ। দেখেন, লেবাননে প্রায় 3 সপ্তাহ ধরে চলমান যে ইসরায়েলি আগ্রাসন চলছে, হামলা চলছে, সেখানে প্রায় 1400 অর্থাৎ 1400 মানুষ মারা গেছে। মাত্র 3 সপ্তাহের মধ্যে প্রায় 1500 মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছেন 12 লাখ মানুষ, প্রায় 2 লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। সংলাপে নির্বাচনী প্রাধান্য আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছে প্রধান উপদেষ্টা। দেখেন, নতুন করে বন্যা হচ্ছে। আজকে অলরেডি আপনার অন্য একটা আপনার একটু আগে একটা নিউজ পোর্টাল আসলো, সেখানে দেখলাম শেরপুরের বন্যায় ওদিকে সম্ভবত 7 জন মারা গেছে। আপনারা এই দেখেন, 2 ভাই সহ 4 জনের মৃত্যু, নিখোঁজ 4 জন। আজকে নিউজটা পেলাম 7 জন। সো সবাই ওই এলাকার জন্য সাপোর্ট করেন, হেল্প করেন এবং যে পসিবল এগিয়ে আসেন। মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার আবার চালু সহ 3টা প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে নির্দিষ্ট, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এখানে আপনি নোট করতে পারেন, এটা পরীক্ষায় আসার মতো। নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ সীমাবদ্ধ না রেখে সবার জন্য উন্মুক্ত করার অনুরোধ করা হয়েছে। কর্মীদের বেতন বাড়ানোর বিষয়টা আলোচনা হয়েছে। এছাড়া সবাইকে পার কোর্সের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধিত হলে স্বাস্থ্য সুবিধা, সাময়িক প্রতিবন্ধী সুবিধা, স্থায়ী নির্ভরশীল প্রতিবন্ধী সুবিধা, মৃত্যুর পর দাফন, ধারাবাহিক উপস্থিতির ভাতা এবং পুনর্বাসন ইত্যাদি সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এ আমাদের ইথিক্স ব্যাচ। আগামীকালকে আমাদের ইথিক্স ব্যাচের ক্লাস আছে। সো আপনারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার হবে না, এটা খুবই জেনারেল একটা ব্যাপার। যে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আমি অনেক দিন ধরে প্রায় এই গত মাস পুরোটা নিয়ে আলোচনা করেছি যে আপনার যতগুলো সংস্কার কমিটি করবেন সবখানে আপনার রাজনৈতিক দলের পার্টিসিপেশন লাগবে। ছাত্রদের পার্টিসিপেশন আছে, এটা ভালো, আবার রাজনৈতিক দলের পার্টিসিপেশন লাগবে। কারণ আলটিমেটলি কিন্তু দেশ চালাবে রাজনৈতিক দলগুলো। আপনি রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে, মানে এমন না যে আপনি সুন্দর একটা বিল্ডিং বানাবেন, এরপর রাজনৈতিক দলকে দিয়ে দিবেন, নিয়ে তোরা এবার চালা বিল্ডিংটা। এভাবে হয় না, একটা রাষ্ট্রীয়ভাবে চলে না। ওদেরকে নিয়ে আগানো লাগবে, ওদেরকে পার্ট অফ দ্য প্রসেস করা লাগবে এবং ওদেরকেও শিখানো লাগবে, নয়তো হবে না। দেন গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, এখানে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসছে এবং খুব ভালো লিখছে। আমি আসলে আজকে খুবই সিরিয়াস হয়ে এটা পড়ে, আপনার সবাই পড়বেন। উনি অধ্যাপক, অর্থনীতি বিভাগ, গোলাম রসুল স্যার। অসাধারণ লিখছে। দেখেন, এখানে মেইন জিনিস সেটা যে এখন আপনি কি এটাকে গণ অভ্যুত্থান বলবেন নাকি এটা বিপ্লব বলবেন, সেটার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরুন আপনি যদি একটা বিপ্লব বলেন তখন সেটা আমূল একটা, মানে আমরা যখন বিপ্লব বলতে আমরা কি জানি দেখেন তো। বিপ্লব বলতে আমরা জানতেছি ধরেন কোয়াইট রিসেন্ট টাইমে আরব বসন্ত আমরা দেখি, সেটা বিপ্লব বলা যায়। তারপরে ধরুন আমরা রুশ রেভলিউশন দেখি, ইরান রেভলিউশন দেখি, কিউবা রেভলিউশন দেখি, ফরাসি বিপ্লব দেখেন, চীনা বিপ্লব, রুশ বিপ্লব। ফরাসি বিপ্লবের পরে রাজতন্ত্র উৎখাত হয়, ফ্রান্স একটি প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়। 1917 সালে রুশ বিপ্লবের ফলে রাজতন্ত্র পতন ঘটে এবং একটি কমিউনিস্ট রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। 1949 সালে চীন বিপ্লবের ফলে চীনে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন ঘটে। এখন দেখেন, শুধু আপনার পরিবর্তন করলে হবে না, এটা যেমন বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতা যারা আছে তাকে উৎখাত করলে হবে না, এটাকে আপনাকে ক্যারি অন করে যাওয়া লাগবে। যেমন ধরেন আরব বসন্তের কথা বলা যায়। 1910 সাল থেকে 2011 সালে বিভিন্ন আরব কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও গণ অভ্যুত্থান গড়ে ওঠে, কিন্তু আরব বসন্তের পর আরবের বিভিন্ন দেশে এখন প্রতিক্রিয়াশীল সরকার ঝেঁকে বসেছে। এখন কিন্তু ওদের অবস্থা খুব একটা ভালো না, আগের চেয়ে খুব একটা ভালো অবস্থায় নাই, সবগুলো দেশের অবস্থা খারাপ। দেখেন, পুঁজিবাদী ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্য অবশ্যম্ভাবী। তারা কি বিদ্যমান পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অবসান চান? তারা কি সব ধরনের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের অবসান চান? সম্ভবত না। এখন দেখেন, এই যে মূলত এটা বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেক্ষেত্রে আপনি বৈষম্য বিরোধী মানে কি আমাদের যে সকল ধরনের বৈষম্যকে আমরা কি করব, আমরা ডিজলভ করবো বা রিজেক্ট করবো। সেক্ষেত্রে পুঁজিবাদী সিস্টেমে থাকলে এটা একটা সময় অবশ্যই কি বৈষম্যের দিকে ঠেলে না। তারা আলটিমেটলি কি এটা কি বামপন্থার দিকে আগাচ্ছে কিনা, এবং সেটাও পসিবল না। মানে এটা একটা ছিল মিক্সড
একটা টিম ছিল, এখানে শুধুমাত্র কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আন্দোলন করে না, একটা সময় কিন্তু সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ সব ছেলেমেয়েরা চলে আসছে, এখানে সব মতাদর্শের মানুষ মিক্স হয়েছে। তাহলে এখানে কিন্তু আপনি এবার শুধু একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ের সবাইকে আপনি পদায়ন করলেন, স্পেসিফিক বিশ্ববিদ্যালয়কে সব কমিটি রাখলেন, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু কী হবে না, ঠিক হবে না, এবং এখানে পরবর্তীতে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মানে এখানে আরও অনেক সুন্দর করে বুঝেছি ব্যাপারটা, আপনার একটা পড়ে নিন, এত বড় কন্টেন্ট তো আসলে আমাদের পড়া টাফ। জিনিসটা হচ্ছে এটা শুধু এইখানে না, সাথে করছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সবখানে হচ্ছে ছেলেমেয়েরা অ্যাক্টিভ ছিল। এখন মূলত হচ্ছে দেখেন কথা হচ্ছে একটি গণ অভ্যুত্থানকে একটি বিপ্লবের রূপ দেওয়ার জন্য যে আদর্শ, লক্ষ্য, বিপ্লবীর চিন্তা চেতনা থাকা দরকার, তাই এই আন্দোলনের পেছনে ছিল কিনা সেটা ভেবে দেখতে হবে। মানে এটাকে আপনি কি বিপ্লব বলবেন নাকি আপনি এটাকে গণ অভ্যুত্থান বলবেন? আন্দোলনের চরিত্র না বুঝে বিপ্লবী ধ্যান ধারণা চাপিয়ে দিয়ে তার লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। আন্দোলনের প্রতি বিপ্লব যেমন ক্ষতিকারক, অতি বিপ্লবীরাও আন্দোলনের জন্য তেমনি ক্ষতিকারক। হ্যাঁ, আপনি হচ্ছেন এটাকে আমি হচ্ছে খুবই বিরক্ত হয়ে গেছি দেখে যে এটাকে হচ্ছে বলতেছে যে আমি 71 দেখে ফেলেছি ভাই। 71কে আপনি ঠিক আছে, আমরা জুলাই বা আমরা সবাই আন্দোলন করেছি, ঠিক না, মাঠে আমরা সবাই ছিলাম, বাট আপনি জুলাইকে দিয়ে হচ্ছে আপনি হচ্ছেন যদি 1971কে রিজেক্ট করতে চান তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হয় না। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে আওয়ামী লীগ 71কে ধরুন ইউজ করে ফেলছে, এখন কেউ একজন খারাপ কাজ করার ট্রাই করতেছে, আপনার মাথায় সমস্যা হলে তো আপনি মাথা কেটে ফেলে দিতে পারবেন না, ঠিক না, আপনাকে হচ্ছে মেডিসিন নেওয়া লাগবে। যে জনগণকে প্রস্তুত না করে বিপ্লবের ডাক দেওয়া অথবা আকাঙ্ক্ষা পোষণ করা এক ধরনের হঠকারিতা। আশা করি এই ছাত্র জনতার আন্দোলনের আশাকাঙ্ক্ষার ধারণা করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিচিত হবে। এই জিনিসটি কিন্তু ফরহাদ মাজার কয়েকদিন আগে বলছে, ওনাকে ফরহাদ মাজারকে ব্যক্তিগতভাবে আমি একদমই মানে ওনার ফ্যান ব্যাপারটা এরকম না, বরং ওনার 80% কথার সাথে আমার মানে ম্যাচ করে না আমার ফিলোসফির সাথে। স্টিল ওনার ওই দিন বক্তব্যটা খুবই ভালো হয়েছে। উনি যেটা বললো যে সরকার হচ্ছে ছাত্রদের মোটামুটি মানে উনি সরকার দেখানো ট্রাই করতেছে এটা শুধুমাত্র ছাত্র বিপ্লব, এখানে জনতাও ছিল, এই ব্যাপারটা হচ্ছে রিজেক্ট করার ট্রাই করতেছে, এবং এটা কিন্তু হয় নাই। ইভেন আপনার যখন 5 আগস্ট বা 4 আগস্ট 3 আগস্ট যখন দিনগুলোতে আমরাই মাঠে ছিলাম, ঠিক না, তো সেই সময় কি হয়েছে দেখেন, সেই সময় নাহিদরা বা বাকি সবাই কিন্তু আপামর জনগণকে রাস্তায় নেমে এসে আহ্বান জানাইছে, এবং আপামর জনতা রাস্তায় নেমে আসছে। যেমন হচ্ছে আপনার 5ই আগস্টের আগে করে যখন শহীদ মিনারে যেই একটা স্রোত আসলো ঢাকায়, এখানে কিন্তু আপনার পুরো আপামর সকল বয়সী সব মানুষ চলে আসছে। সো এখন সরকার যদি এটাকে শুধুমাত্র ছাত্রদেরকে ফোকাস করে আগাইতে চায় একটু ঝামেলা হইতে পারে, বরঞ্চ আপনি রাষ্ট্র এককভাবে আগান, হ্যাঁ, একটা নির্দিষ্ট জোনকে নিয়ে না আগায়া। যাক দেখেন গতকালকে আপনার আলোচনার ভিত্তিতে সংস্কার হলে তার ট্যাক্সি হয়, এটাই সবচেয়ে বড় কথা। আলোচনার ভিত্তিতে আপনার ট্যাক্সি হওয়া লাগবে। গণঅভ্যুত্থানের উত্তরাতে নিহত হয়েছে 28 জন। চট্টগ্রামে আবার ট্যাঙ্কারে বিস্ফোরণ, একজনের মৃত্যু। আচ্ছা আমরা আগাই। দেখেন এক সপ্তাহে সর্বাত্মক যুদ্ধের কিনারায় হচ্ছে মধ্যপ্রাচ্য, বিবিসি থেকে নেওয়া হয়েছে। আমাদের পশ্চিমের সাথে আমাদের বাংলাদেশের মানুষের ফিলোসফি ম্যাচ করে না পশ্চিমা নিউজ পোর্টালের সাথে, বাট আমাদের প্রথম আলো বা ডেইলি স্টার হচ্ছে পশ্চিমাকে তোয়াজ করে চলে, এই জিনিসটা সুন্দর না। দেখেন আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা দেখেন যে সার্ক কেন আগাচ্ছে না, বা সার্ক যে বাংলাদেশ এখন আবার রিভাইভ করতে যাচ্ছে, এখানে কিন্তু ভারত একটু চাপে পড়ে গেছে। এবং দেখেন আপনি এটা বুঝতে হবে যে চাপে পড়ার কারণেই কিন্তু দেখেন সার্ক নিয়ে হচ্ছে জয়শঙ্করকে কথা বলতে হচ্ছে। মজার ব্যাপারটা দেখেন, জয়শঙ্কর কিংবা মোদি ওরা চায় গ্লোবাল সাউথের লিডার হবে কারা, ভারত, এবং ভারত যদি একটা সার্কেল লিডার হইতে না পারে তাহলে কিন্তু আপনার ওই ইন্টারন্যাশনালি হচ্ছে ভারত একটু ঝামেলায় পড়ে যাবে অ্যাকসেপ্টেন্সের জায়গায়। হ্যাঁ, এখন দেখেন যদি বাংলা যদি কোনোভাবে যদি ভারতকে সহযোগিতা ছাড়াই যদি সার্কটাকে একদম সচল করে ফেলতে পারে, এটা কিন্তু বড় একটা স্ল্যাব যাবে হচ্ছে ভারতের পিছনে। এখন ভারতের হাতে দুইটা অপশন আছে, হয় সার্ককে কোনোভাবেই রিভাইভ করতে দেওয়া যাবে না, অথবা হচ্ছে কোনোভাবে হচ্ছে সার্কের লিডারশিপটা নিয়ে ভারতকে সার্কটাকে অ্যাক্টিভ করা লাগবে। এখন দেখা যাক তারা কি করে। যদিও ওরা হচ্ছে দেখেন জয়শঙ্কর ভারতে যাবে না, পাকিস্তানে যে সার্কের সম্মেলন হবে সেখানে ভারত যাবে না, কিন্তু সেই পাকিস্তানে আপনার হচ্ছেন এসসিও অর্থাৎ সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন হবে, সেখানে আবার জয়শঙ্কর যাচ্ছে। মানে হিপোক্রেসি, ভারত যে কোন থার্ড ক্লাস লেভেলের হিপোক্রেসি, চিন্তার বাইরে। আপনি শুধু এটাই দেখেন না, ওনার আর কথাগুলো দেখেন জয়শঙ্কর প্রচুর প্রেশারে পড়ে গেছে রিসেন্ট টাইমে বাংলাদেশের অ্যাক্টিভিটিতে, এটা ওনার কথা শুনে বোঝা যাচ্ছে। দেখেন প্রকৃতপক্ষে গত 5-6 বছর ভারত উপমহাদেশে আঞ্চলিক সমন্বয়গুলোর কার্যক্রম বেড়েছে, এ সময় আমরা ভারতের অংশগ্রহণ দেখেছি। আজ আপনি যদি বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কার দিকে তাকান তাহলে দেখবেন সেখানে নতুন সড়ক, নির্মাণ, ফেরি চালু হয়েছে। এইসব দেশে ভারত থেকে সার রপ্তানি হচ্ছে।
তাই আমি বলবো আশেপাশের দেশগুলোতে সেসব উন্নয়ন হচ্ছে তা প্রতিবেশী প্রতিনিধির কারণে হচ্ছে। এর যে কোনো আগামাথা আছে? লিটারেলি উনি কি কি বলছে আমি ঠিক বুঝতে পারি নাই। বাংলাদেশের সড়ক নির্মাণ হয়েছে, বাংলাদেশে যে আপনার যেই আপনার টানেল হচ্ছে, এইগুলো তো ভাই ভারত থেকে লোন দেয় নাই ভারত আমাকে। এগুলো ম্যাক্সিমাম লোন গেছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিংবা চীন থেকে। হ্যাঁ, বা চীনের সহায়তায়। ভারত থেকে আমরা কয় টাকা লোন আনছে? হ্যাঁ, আবার ওনারা হচ্ছে সব ক্রেডিটটা নিয়ে ফেলছে, হচ্ছে বাংলাদেশকে নিয়ে ফেলছে। বাংলাদেশের মানে বাংলাদেশের সবার ক্রেডিটটা হচ্ছে ভারত নিয়ে ফেলার ট্রাই করতেছে। শুধু এটাই না, আবার ভারতের উপমহাদেশ উনি বলতে আছে ভারতের উপমহাদেশে ভারত লিড দিচ্ছে। মানে বুঝতে পারতেছেন ওনার কথাবার্তা আগমাতা ঠিক নেই, ওনারকম ক্রেডিট খুঁজতেছে, কারণ হচ্ছে ভারত আসলে চাপে পড়ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত বেকার তৈরি কারখানা দেখেন। এখানে ফ্যাক্টর হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয় যদি শিক্ষিত বেকার না বানায়, তাহলে বাংলাদেশে অশিক্ষিত বেকার বাড়বে। এই জিনিসটা আপনার বুঝতে হবে, যেহেতু বাংলাদেশে জনসংখ্যাই বাড়তেছে। আপনি 18 বছর একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করেন, ভার্সিটিতে ভর্তি করেন, সেক্ষেত্রে শিক্ষিত বেকার হবে। আপনি যদি ভার্সিটিতে ভর্তি না করেন, তখন অশিক্ষিত বেকার হবে। তাহলে এখানে হচ্ছে কি শিক্ষিত বেকার বলতে মানে এই টার্মগুলো আমার খুব ভগ মনে হয়। যে আপনি যেটা করতে পারেন যে ঠিক আছে আমি শিক্ষিত না বানাই, তাহলে শিক্ষিত বেকার মানে কি? ঠিক আছে, আপনি তাহলে হচ্ছে কি করবেন, ওদেরকে হচ্ছে আপনি ব্যবসা করার আপনার একটা পরিবেশ দিবেন, কিংবা হচ্ছে আপনি ওদেরকে হচ্ছে আপনি দিবেন হচ্ছে এককভাবে যদি বলি আপনাদেরকে কারিগরি শিক্ষাতে নিয়ে আসবেন। এখন আবার দেখেন কারিগরি শিক্ষা করে কি করবে ভাই? সে তো জবই করবে নাকি? কারিগরি শিক্ষা করে সে জব করবে না তো ব্যবসা করবে? এখন বাংলাদেশে তো ব্যবসা করার কোনো ধরনের সিচুয়েশন নাই। বাংলাদেশের বেশিরভাগ টাকা পাচার হয়ে গেছে। একজন মন্ত্রী 360টা বাড়ি, শুধু 360টা বাড়ির খোঁজ পাওয়া যায় শুধুমাত্র লন্ডনে। বাকি দেশ প্রতিটা মন্ত্রী এমপি সব টাকা পয়সা পাচার করে দেশের অর্থনীতি নষ্ট করে ফেলছে। আংটারের যে রিপোর্ট, এখানে হচ্ছে বাংলাদেশের ব্যবসা করার পরিস্থিতি খুবই খারাপ। সো ওরা করবেটা কি? এখন আপনি কি শিক্ষিত ব্যাগের তৈরি করবেন নাকি আপনি অশিক্ষিত ব্যাগের তৈরি করবেন? আপনি কি বাংলাদেশকে একটা বিজনেস করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন? সেটার জন্য আপনার অবশ্যই অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া লাগবে। শুধু এই ধরনের স্টেটমেন্ট দিয়ে আসলে লাভ নাই। যাই হোক, তারপরে আমরা দেখি এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আমরা কাছে অর্থ বাণিজ্যতে আছে তেমন কিছু নাই, পুরোনো সিন্ডিকেট বদলে নতুন সিন্ডিকেট চাই না। আচ্ছা, গতকালকে এই প্রোগ্রামে আমার থাকার অভিজ্ঞতা হয়েছিল, মোটামুটি ভালো একটা প্রোগ্রাম করেছে। তারপরে হচ্ছে আপনার বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের চতুর্থ সারির দেশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন ব্যয় কমাতে হবে, মূলত এটা নিয়ে আমি কালকে কথা বলতে যাচ্ছিলাম প্রোগ্রামে। বাংলাদেশের বোটলনেক ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে কৃষক বড়, মার্কেটও বড়, মাঝখানে হচ্ছে এই গ্যাপটা হচ্ছে অনেক ছোট। এটা হচ্ছে কয়েকটা গোষ্ঠী কন্ট্রোল করে। অর্থাৎ কৃষক সরাসরি মার্কেটে ইন্টিগ্রেটেড না, ওকে একটা ছোট প্রসেস দিয়ে আসা লাগে। এটাকে আমরা বোটল নেক বলতে পারি। তাহলে এই জায়গাটা আমার ব্রেক করা লাগবে। এখানে সিন্ডিকেট, এগুলো ব্রেক করতে পারলে দাম অটো কমে যাবে। হ্যাঁ, আর উৎপাদন খরচ তো ভাই কমই, বাংলাদেশের উৎপাদন খরচ অত বেশি না। আমি কৃষি পণ্যের কথা বলতেছি। তবে আরও কমানোর সুযোগ দিলে আমি কমাবো না কেন? লাস্ট পেজে দেখি আমরা বাবা মন্ত্রী ছেলে ঠিকাদার, কি ইন্টারেস্টিং, ঠিক না? এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাই